আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মীবৃন্দ ও উপস্থিত যারা আমার এই লাইভ ক্লাসটি দেখছেন, তাদের সকলকে জানাই হারুন মোল্লা ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগত। হারুন মোল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস চালু করায় আমি ধন্যবাদ জানাই ঢাকা 16 আসনের সম্মানিত সংসদ সদস্য, আমাদের অভিভাবক, হারুন মোল্লা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা স্যারকে, এবং সেই সাথে আরও ধন্যবাদ জানাই যে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ এখলাস উদ্দিন মোল্লা স্যারকে, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যারকে। তাদের নির্দেশনায় হারুন মোল্লা ডিগ্রি কলেজে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। আজকে আমি মামুন স্যার, আমি আব্দুল্লাহ মামুন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, হারুন মোল্লা কলেজ, তোমাদের সামনে আবার হাজির হয়েছি অর্থনীতির একাদশ দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো তোমরা যারা আমার লাইভ ক্লাসটি অংশগ্রহণ করেছো, তোমরা লাইক শেয়ার করবা যাতে অন্য বন্ধুবান্ধব এই ক্লাসটাকে অংশগ্রহণ করতে পারে এবং তারা উপকৃত হতে পারে। এবং বিশেষ করে যারা এবছর এসএসসি পাস করেছে সেই সব তোমাদের ছোট ভাই বোনদেরকেও অংশগ্রহণ করার সুযোগ করে দাও, যাতে তারা তাদের পড়াশোনার তাদের তো ভর্তি হয়ে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তারা আমাদের এই ক্লাসগুলো করলেই তাদের সেই আক্ষেপটা থাকবে না। তারা মনে করবে যে না, আমাদের ক্লাস চলছে। তোমরা সেই শিক্ষার্থী বন্ধুদেরকেও শেয়ার করে দাও যারা নতুন এবার এসএসসি পাস করেছে, তারা আমাদের এই লাইভ ক্লাসগুলো যেন দেখতে পারে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠদানে শুরু করি। তাহলে আজকে একটি আমরা অর্থনীতির প্রথম পত্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো, এটাকে শিক্ষার্থী বন্ধুরা, এটাকে ইংলিশে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এর সংক্ষেপে বলা হয় পিপিসি। অনেক সময় পরীক্ষায় সৃজনশীল কোশ্চেনের জ্ঞানমূলক কোশ্চেনে এটা আসে, কিন্তু যে পিপিসির পূর্ণরূপ লেখো। তাহলে পিপিসির পূর্ণরূপ আসলে আমরা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা বিষয়টা পারবো যে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ পিপিসির পূর্ণরূপ। তার উৎপাদন সম্ভাবনা রেখার আসলে অর্থনীতিতে এই বিষয়টা কেন উদ্ভব ঘটলো, এই বিষয়টা আমাদেরকে জানা দরকার শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো যাই আমরা এই বিষয়টা সম্পর্কে জানি। যে দেখো, প্রত্যেকটা সমাজে বিভিন্ন ধরনের পণ্য ও সেবার প্রয়োজন হয়। সেই প্রয়োজন দেখে লক্ষ্য রেখে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিক করতে হয় যে কতটুকু দ্রব্য সে উৎপাদন করবে। একটা দ্রব্য উৎপাদন বেশি করবে না, একটা দ্রব্য উৎপাদন কম করবে, এই বিষয়গুলো সিদ্ধান্ত নিতে হয়। কারণ কি? এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণটা হলো যে তোমার সম্পদের সীমাবদ্ধতা। অর্থনীতির বড় অসুবিধা হলো কি, একদিকে অভাবের শেষ নেই কিন্তু সম্পদ সীমিত। তাহলে সম্পদ সীমিত হওয়ার কারণে তুমি তোমার ইচ্ছা মতো সিদ্ধান্ত তুমি নিতে পারো না উৎপাদনের ক্ষেত্রে। উৎপাদক তার কলাকৌশল প্রয়োগ করে এবং সীমাবদ্ধ সম্পদের সাহায্যে সে কি করে, দেখো, যদি ধান ও পাটের উৎপাদনের সিদ্ধান্ত নেয় তাহলে সে কি করতে পারে, ধানের উৎপাদন বাড়ায় পাটের উৎপাদন কমাতে পারে, আবার পাটের উৎপাদন বাড়ায় ধানের উৎপাদন কমাতে পারে। এই বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হয় সেগুলো কি কি, দেখো, যে তোমার একটা জমি, কি পরিমাণ জমিতে তুমি ধান উৎপাদন করবে এবং পাট উৎপাদন করবে, এই সিদ্ধান্তের বিষয় একটা কোশ্চেন এসে দাঁড়ায়। তারপর হলো কি, কতগুলো ফ্যাক্টরিতে কি পরিমাণ কম্পিউটার উৎপাদিত হবে, কি পরিমাণ কাপড় উৎপাদিত হবে, কি পরিমাণ রুটি উৎপাদিত হবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্নের সমাধান আমরা পাবো উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে একটা বিষয় আমরা বুঝতে পারবো যে সীমাবদ্ধ সম্পদের আলোকে আমি কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো। এই প্রশ্নের সমাধানটা আমরা
এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা বের করতে পারবো। এই জন্য কিন্তু অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টা সংযোজিত হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো যে কেন এই বিষয়টা ইকোনমিক্সের মধ্যে আসলো। তাহলে এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞা সম্পর্কে একটু ধারণা লাভ করি। তাহলে এখন তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, খাতা কলম নাও, বই নিয়ে আমি যে সংজ্ঞাগুলো বলবো, শর্টকাট টিপসগুলো বলবো, এগুলো তোমরা লিখে ফেলবে এবং তোমরা কমেন্ট শেয়ারে বিষয়টাকে কমেন্ট করতে পারো, শেয়ার করতে পারো, লাইক করতে পারো এবং তোমরা এগুলো নোট করে লিখে রাখবা। আমরা আল্লাহ যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, আমরা আবার কলেজে মিলিত হব, তখন আমরা এগুলো নিয়ে আবার আলাপ আলোচনা করব। তোমরা আমাদের খাতা শো করবে। তোমাদের মধ্যে যেন একটা প্রতিযোগিতা থাকে যে স্যার একটা কোশ্চেন দিল, আমরা এটা উত্তর করে ফেলি, মেসেঞ্জারে উত্তর লিখে পাঠিয়ে দিয়ে দিই, এরকম একটা মানে প্রতিযোগিতা থাকবে। যেটা আমার ক্লাসে দেখতাম আমি, যে একটা প্রশ্ন দিলে কে তাড়াতাড়ি উত্তর লিখে দেখাতে পারবে, সেরকম স্পিয়ার থাকতে হবে নিজেদের মধ্যে। এবং তোমাদের সাথে সাথে অংশগ্রহণও কিন্তু আমাদের লাইভ ক্লাসের, এই অনলাইন ক্লাসের আয়োজন সার্থক হবে তোমাদের পড়াশোনার ঘাটতি দূর করার জন্য। সুতরাং তোমরা অবশ্যই আমার ক্লাসে সংযুক্ত হবে এবং সব স্যার ক্লাসের তোমরা মনোযোগ সহকারে দেখবে। কারণ এখান থেকে তোমার যার অর্থনীতি নেই সেও যদি অর্থনীতি ক্লাসটা ফলো করো, তাহলে এখান থেকে তুমি অনেক জ্ঞান লাভ করতে পারবে। তাহলে আজকে আমরা দেখবো। এখন চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বুঝি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনের বিভিন্ন সম্ভাব্য বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা আবার একটু সুন্দর করে শুনে তোমরা এটা লিখে নাও, কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রায় কোশ্চেনে থাকে যে উৎপাদন সম্ভাবনা রেখা কি। এটা হয়তো জ্ঞানমূলক কোশ্চেনে থাকতে পারে অথবা তোমার প্রয়োগে থাকতে পারে, এগুলো থাকবে। এখান থেকে একটা কোশ্চেন আসেই তোমার যে কোনো পরীক্ষায়। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমনটি রেখা যে রেখা বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে, তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সম্পর্কে ধারণা লাভ করলাম। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার অপর নাম হলো কি জানো? সম্পদের সীমারেখা। তাহলে এখন আমরা একটা উদাহরণের সাহায্যে একটা বিষয়টা আমরা ব্যাখ্যা করতে পারি এইভাবে যে, মনে করে একটি সমাজে তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে সে কি করতে পারে? 1,00,000 বই ও 1 কোটি কলম তৈরি করতে পারে। তাহলে সমাজ ইচ্ছা করলেই কলম উৎপাদন হ্রাস করে বইয়ের উৎপাদন বাড়াতে পারে, আবার বইয়ের উৎপাদন হ্রাস করে কলমের উৎপাদন বাড়াতে পারে। এই বিষয়গুলো কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে প্রকাশ করা সম্ভব। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কি, যে সীমাবদ্ধ সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ যে রেখার মাধ্যমে প্রকাশ করে, তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। সীমাবদ্ধ সম্পদের সাহায্যে বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাহায্যে দুটি দ্রব্যের উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকেই শিক্ষার্থী বন্ধুরা বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। এখন বিষয়টা আমরা একটু যাই। উৎপাদন সম্ভাবনা রেখার বিষয়টা কিন্তু আমাদের সাধারণত যে বিষয়টা যেভাবে কোশ্চেন পরীক্ষা আসে, দেখো আমাদের একটা সূচি দেওয়া থাকবে। আমাদের অর্থনীতির বিষয়টা হলো তিনটা, একটা হলো সাহিত্যের ভাষা, একটা হলো গাণিতিক ভাষা। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। যে এখন দেখো আমরা একটা সূচির মাধ্যমে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে সাহিত্যের কথা। অর্থনীতির ভাষাকে তুমি তিনভাবে মিলিয়ে নিবা এবং বাস্তবসম্মত বিষয় যে সংজ্ঞাগুলো এতক্ষণ ধরে বললাম, এটাকে বলা হয় সাহিত্যের ভাষা। এখন আমরা গাণিতিকভাবে দেখব যে যে সংজ্ঞাটা বললাম তার সাথে এই বিষয়টা মিল আছে কিনা। চলো যাই আমরা বিষয়টা দেখি। তাহলে প্রথমে একটি সূচি দেয়া থাকবে। প্রশ্ন সাধারণত আমাদের এরকম একটা টেবিল দেয়া থাকবে। খেয়াল করো, একটা সূচি বা টেবিল, অর্থনীতির বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমার টেবিল বা সূচির আলোকেই থাকে। তাহলে এখানে খেয়াল করো, এক পাশে দেয়া আছে ধানের উৎপাদন, ধান, আর এর পাশে দেয়া আছে পাট। মানে যে কোনো দুইটা প্রোডাক্টের বিষয়টা দেয়া থাকবে, পাট। এরপরে এখানে দেখো দেয়া আছে হলো তো কত, 30 ধরে নিলাম আর কি, 30, 20, 0, এটা হচ্ছে মন, এটাও। আর এখানে হচ্ছে কত, 0, 20, 30, এগুলো হচ্ছে মন। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই টেবিলটার মধ্যে কি বিষয়টা দেখতে পাচ্ছি, যে দুটি উৎপাদনের বিষয়টা টেবিল সূচির মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে।
দেখো একজন তোমার মনে করো 1 বিঘা জায়গা আছে, মনে করো নির্দিষ্ট পরিমাণ সম্পদ বলতে কি বোঝাচ্ছে, আমরা এখানে যদি এই বিষয়টাকে ক্লিয়ার করি যে সম্পদ সম্পদ হলো 1 বিঘা জায়গা। তোমার 1 বিঘা জায়গা আছে, খেয়াল করো। একজন মানুষের সম্পদ লিমিট থাকতে পারে, 5 বিঘা জায়গা থাকতে পারে, আমি ধরে নিলাম 1 বিঘা জায়গা আছে। তাহলে সে 1 বিঘা জায়গাতে এখন যদি সে সিদ্ধান্ত নেয় যে পুরোটাই পাট উৎপাদন করবে, তাহলে দেখো সে ধান উৎপাদন করতে পারবে না, কারণ তোমার 1 বিঘা জায়গার বেশি তো জায়গায় নেই। তাই পুরোটাই যদি তুমি পাট উৎপাদনের সিদ্ধান্ত নাও, তাহলে তুমি ধান উৎপাদন করতে পারবে না। এই জন্য কিন্তু ধান উৎপাদন এখানে 0 লেখা আছে। এখন তোমার এমন হতে পারে যে না, আমি আমার ধানও দরকার, পাটও প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে দেখো পাটের উৎপাদন 30 থেকে কমালে 20 আসলে ধানের উৎপাদন 0 থেকে বেড়ে কিন্তু 20-এ যাবেই। কারণ একটার ব্যবহার কমলে আরেকটার ব্যবহার তোমার অর্থনীতির ভাষায় বাড়বেই, সম্পদের সীমাবদ্ধতার কারণে। সম্পদের সীমাবদ্ধতার কারণে যদি না হতো, তাহলে অর্থনীতির বিষয়ের দরকারই ছিল না আসলে এখানে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এরপরে দেখো একবারে সিদ্ধান্ত নিলে যে এখন এখন বাংলাদেশে মনে করো পাট কলগুলো সব বন্ধ হয়ে গেল, তাহলে কৃষকরা কি করবে? এই পাটের উৎপাদন বন্ধ করে দেবে। তাহলে পাটের উৎপাদন বন্ধ করে দিয়ে সে কিন্তু ধানের উৎপাদনে চলে যাবে। তো দেখো এটা বাস্তবসম্মত বিষয় যে আমরা সিদ্ধান্তগুলো চেঞ্জ করি। আমাদের নির্দিষ্ট পরিমাণ সম্পদের অর্থনীতিতে কিন্তু নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে, কিন্তু সেই সম্পদের আবার শিক্ষার্থী বন্ধুরা অপূর্ণ ব্যবহার আছে। এই বিষয়টা কিন্তু আমাদের জ্ঞান লাভ করতে হবে। আমরা যে অর্থনীতি পাঠ করছি, অর্থনীতি বিষয়টা পড়ছি, এখান থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে যে তোমার সম্পদ সীমিত থাকতে পারে, কিন্তু সম্পদের অল্টারনেটিভ ব্যবহার আছে, বিকল্প ব্যবহার আছে। এই বিকল্প ব্যবহার দিয়ে কিন্তু আমরা সীমিত সম্পদ দিয়ে অভাবগুলো আমরা মেটানোর চেষ্টা করি। সেই অভাবগুলো, গুরুত্বপূর্ণ অভাবগুলো আগে নিয়ে আসি এবং আস্তে 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 করে আমার সম্পদের সাথে সামঞ্জস্য করে আমরা সেই অভাবগুলো মেটানোর চেষ্টা করে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এই টেবিল থেকে একটা বিষয় ক্লিয়ার হলো যে উৎপাদন সম্ভাবনা রেখার যে ধারণাটা, সেটা এই সূচি বা টেবিলের আলোকে ক্লিয়ার হয়ে গেল। এখন আমাদের কোশ্চেন হলো যে স্যার এখানে তো উৎপাদন সম্ভাবনা রেখা কই? তাহলে এখন চলো যাই আমরা বিষয়টা রেখার মাধ্যমে উপস্থাপন করে দেখি যে আসলে উৎপাদন সম্ভাবনা রেখা সাত যেটা বলছে সেটার সাথে মেলে কিনা। তাহলে দেখো আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করি। এই যে সম্পদের সীমা রেখা, ক্লিয়ার? চিত্র প্র্যাকটিস করতে হবে এবং এত কঠিন কিছু না, একবারে সোজা জিনিস। দেখো আমরা 2টা প্রোডাক্ট দেখাবো। তাহলে 2টা প্রোডাক্ট দেখাইতে গেলে নিচে একটা উপরে একটা, তাহলে খেয়াল করবা যেটার মান বেশি থাকবে সেটা আমরা উপরে দেখাবো। দেখো পাটটাকে আমরা উপরে দেখাই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তারপর ধানের উৎপাদনটাকে আমরা নিচে দেখাচ্ছি। তাহলে একটা অর্থনীতিতে চিত্রের 2টা বিষয় থাকে, এটা হলো ভূমি অক্ষ, এটা হলো লম্ব অক্ষ। এটা হলো ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, এটাকে হলো ভার্টিক্যাল। অর্থাৎ বাংলায় আমরা মনে রাখবো এটা ভূমি অক্ষ, এটা লম্ব অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। আর এইটাই তোমার 1 বিঘা জায়গা, এটা বাউন্ডারি দিয়ে দিলাম। আমাদের জায়গা থাকলে আমরা বাউন্ডারি দিই, ওয়াল দিয়ে দিই, ঠিক আছে, বাউন্ডারি দিয়ে দিলাম। এখন আসো দেখো পাটের উৎপাদন 30 মণ দিয়ে দিলাম এখানে। তারপর আমি ব্যাখ্যাটা করি। তারপর এখান থেকে এখানে চলে আসো। এখন দেখো পাটের উৎপাদন 20 মণ হলে ধানের উৎপাদন বাড়বে একটু। তারপরে কি হচ্ছে, এটা 0 হলে ওটা হবে 30। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এটা এই বিন্দুগুলো আমরা দিয়ে দিলাম। এটা বোঝা খুবই জরুরি। দেখো এবার চিত্র খেয়াল কর। চিত্রে ভূমি অক্ষে ধানের উৎপাদন, লম্ব অক্ষে আমরা পাটের উৎপাদন দেখালাম। এখন দেখো একজন কৃষক যদি সে মনে করে তার জমিতে পুরাটাই ধান উৎপাদন করবে, সে 30 মণ ধান উৎপাদন করতে পারবে, পাট উৎপাদন করতে পারবে না। খেয়াল কর এই যে এটা। আবার যদি আমরা প্রথম থেকে আসি যে যে তার জমিতে পুরাটাই পাট উৎপাদন করতে পারবে, তখন কিন্তু ধান উৎপাদন করতে পারবে না। দেখো যে ধানের উৎপাদন 0। ক্লিয়ার? বিষয়টা খেয়াল করো কিন্তু। এরপর আসো, যদি সে পাটের উৎপাদন 30 থেকে 20-এ কমায়, কারণ এরকম হতেই পারে যে একটা জিনিস আমার প্রয়োজন বেশি হলো কোনো বছরে পেঁয়াজের দাম বেড়ে গেল, তখন কৃষক কি করে ধানের উৎপাদন একটু কমায়, পেঁয়াজের উৎপাদন একটু বাড়াবে। এটাই তো বিষয়টা হয়, কারণ তার জায়গা আছে কম। 4 বিঘা জায়গা হোক, 5 বিঘা জায়গা হোক, 2 বিঘা জায়গা হোক, সবার সম্পদ কিন্তু লিমিটেড আছে। যার গুলশানে বাড়ি আছে তারও কিন্তু অভাব আছে, সে অভাব ফিল করে কেন আমেরিকায় বাড়ি নেই। যার মিরপুরে বাড়ি আছে তারও কিন্তু অভাব আছে, সে ফিল করে কেন আমার বনানীতে বাড়ি নেই। আবার যার বনানীতে বাড়ি আছে সে ফিল করে কেন আমার বাড়িধারায় বাড়ি নেই। দেখো প্রত্যেকটা মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত। ওই যে দেখো যারা মিরপুরে বাড়ি আছে তার কিন্তু সম্পদ নেই যে সে তোমার বাড়িধারায় যে বাড়ি বানাবে। তার মানে কি আমরা প্রত্যেকটা সেক্টরে অর্থনীতিতে কি দেখছি যে একদিকে সম্পদ সীমিত কিন্তু অভাব অসীম।
অভাবের কোনো শেষ নেই, এটা চলতেই থাকে চলতেই থাকে। যখন আমেরিকায় বাড়ি বানাবে তখন তোমার চিন্তা ভাবনা হবে এরকম হতে পারে, ইসে আমার যদি একটা চাঁদে বাড়ি থাকতো। শিক্ষার্থী বন্ধু, এটা হতে পারে। দেখো, অভাব এরকম আনলিমিটেড চলতেই থাকে। তাহলে অর্থনীতি আমাদেরকে সলভ দিচ্ছে যে কিভাবে তুমি তোমার সম্পদের পরিপূর্ণ ব্যবহার করবে অভাবের প্রয়োজনের তাগিদে, কিন্তু সম্পদ সীমিত। এখন খেয়াল করো, তাহলে এবার আসো, দেখো পাটের উৎপাদন যদি 0 হয়, খেয়াল করো, যদি পাট উৎপাদন না করো তাহলে তোমার পুরোটাই ধান উৎপাদিত হবে। তাহলে এই বিন্দুগুলো, এই যে উৎপাদন সম্ভাবনার উপরস্থ বিন্দুগুলোকে নির্দেশ করে পূর্ণ নিয়োগ। পূর্ণ নিয়োগ বলতে কি বোঝে? যেখানে সম্পদ পরিপূর্ণভাবে ব্যবহার হবে এবং উপকরণ এবং তার সম্পদ পরিপূর্ণ ব্যবহার হলে সে সর্বোচ্চ উপযোগ লাভ করবে বা পূর্ণ নিয়োগ লাভ করবে। তাহলে এই বিন্দুতে পূর্ণ নিয়োগ, বি বিন্দুতে পূর্ণ নিয়োগ, সি বিন্দুতে সে পূর্ণ নিয়োগ করতে পারে। তাহলে পরীক্ষায় আমাদের বোর্ড কোশ্চেন পরীক্ষায় এবং আমাদের সাধারণত উৎপাদন সম্ভাবনা রেখার কোশ্চেনগুলো 2 টাইপের হয়। একটা হলো চিত্র দিয়ে কোশ্চেন তৈরি করতে পারে সৃজনশীল, আদারওয়াইজ একটা সম্ভাবনা একটা সূচি দিয়ে দিবে, সেই সূচি দিয়ে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে বলবে। এইটা হচ্ছে কি আমাদের তোমার প্রয়োগমূলক কোশ্চেন, প্রয়োগের ভিতরে গ নাম্বারের কোশ্চেন এটা আসে আমাদের। এখন আমরা দেখো, তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার হলো যে এরকম একটা সূচি দেওয়া থাকলে সেখান থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা ব্যাখ্যা করতে পারবো। আবার আমি ব্যাখ্যাটা বলি, খেয়াল করো যে পাটের উৎপাদন যদি 30 হয় তাহলে ধানের উৎপাদন হবে 0। পাটের উৎপাদন 30 থেকে কমে যদি 20 হয়, ধানের উৎপাদন বেড়ে হবে 0 থেকে 20। আবার পাটের উৎপাদন যদি 0 হয় তাহলে ধানের উৎপাদন হবে 30। অর্থাৎ এই 30 মানে কি সম্পূর্ণ ধানের উৎপাদন হবে, পাটের উৎপাদন হবে না। আর এই 30 মানে কি সম্পূর্ণ পাট উৎপাদন হবে, ধানের উৎপাদন হবে না। 0 মানে কি সেই বিষয়টা হবেই না। এখন আর একটা বিষয় আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখা, দেখো এখন তুমি বললে কি স্যার আমি আমার এই জায়গাটায় উৎপাদন করব, আর আমি এখানে 2টা বিন্দু দিয়ে দিলাম। খেয়াল কর, এই 2টা বিন্দুর 2টা ব্যাখ্যা কিন্তু আছে। পরীক্ষা আমাদের উচ্চতা দক্ষতার ক্ষেত্রে এই 2টা বিন্দুর ব্যাখ্যা করতে বলে যে এই 2টা বিন্দুতে এইচ এবং ইতে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। যৌক্তিকতা মানে কি? এটা কি যুক্তিসঙ্গত হবে না যুক্তিসঙ্গত হবে না, সেটাকে তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আশা করি এখন আমরা একটু দেখি বিষয়টাকে কি জিনিস। যে এখন খেয়াল করো, তোমার অভাব অসীম, কিন্তু 1 বিঘা জায়গা আছে, তুমি কি করলে 1 শতক জায়গার উপরে ধান এবং পাটের উৎপাদন করলে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমার কি অভাব মোচন হবে? তোমার সম্পদের কি পরিপূর্ণ ব্যবহার হবে? হবে না নিশ্চয়ই। তাহলে এই বিন্দুটাকে বলা হয় সম্পদের অপূর্ণ নিয়োগ, অর্থাৎ এখানে বেকারত্ব থেকে যাবে। সম্পদ যদি একটা দেশের পরিপূর্ণ ব্যবহার না হয় তাহলে সে দেশে কি হয়? অপূর্ণ নিয়োগ থেকে যায়। আর অপূর্ণ নিয়োগ থাকলে সেই সমাজে বেকারত্ব থাকে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বিষয়টা আমি বোঝাইতে সক্ষম হলাম। এরপর আছে ই বিন্দুতে, দেখো ই বিন্দুতে উৎপাদন করতে পারলে কিন্তু আমার বেশি দ্রব্য উৎপাদন করতে পারতাম, কিন্তু এখানে আমি পারবো না। কারণ আমার তো 1 বিঘা জায়গা আছে, এখানে গেলে আমার হয়তো 5 বিঘা জায়গা লাগবে, কিন্তু আমার তো সম্পদ, আমার তো জায়গা 1 বিঘার মধ্যে, তোমাকে ওখানে উৎপাদন করা যাবে না। সুতরাং ই এবং এই 2 বিন্দুতে উৎপাদন যুক্তিসঙ্গত হবে না। এখানে এই বিন্দুতে যদি তুমি উৎপাদন করো তাহলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, আর ই বিন্দু উৎপাদন করলে কি হবে? তোমার করা যাবে না, কারণ এটা হলো কি অর্জনযোগ্য, এখানে অর্জন করা যাবেই না, কারণ এটা অন্যের সম্পদ, অন্যের জায়গা বা আমার সম্পদের বাইরে। এটা দেখো সিম্পল ভাবে আমরা যদি এই ঈদের সময় আসছে, তোমার বাড়ি থেকে তোমার বাবা 2000 টাকা দিল যে ঈদের জন্য তুমি কি ড্রেস কিনবা, তাহলে সেক্ষেত্রে একটা বাজেট হলো যে 2000 টাকা দিয়ে তুমি একটা শার্ট একটা প্যান্ট কিনবে। আর এরকম হতে পারে যে তুমি 2000 টাকা দিয়ে পুরো একটা শার্ট কিনে নিয়ে আসলে, তাহলে কিন্তু তোমার প্যান্ট কেনা আসলো না। কিন্তু তুমি যদি এটা করো যে না আমি 1000 টাকা দিয়ে একটা শার্ট কিনবো, 1000 টাকা দিয়ে একটা প্যান্ট কিনবো, তাহলে কিন্তু দেখো তোমার আরো বেশি অভাব মোচন হলো। এখন তুমি এটাও করতে পারো যে আব্বা 2000 টাকা দিচ্ছে, 500 টাকা দিয়ে একটা জুতা কিনে নিয়ে বাসায় ফিরে আসলাম, তাহলে দেখো তোমার কিন্তু অভাব মোচন ঠিক মতো পরিপূর্ণ হলো না, কারণ তোমার শার্ট প্যান্টের দরকার ছিল, তুমি সেটা করতে পারলে না। তার মানে কি, কেন করতে পারি নাই? আমার সম্পদের সীমাবদ্ধতা আছে, আবার সেই সম্পদের অল্টারনেটিভ ব্যবহার আছে। তাহলে সেই ব্যবহারগুলো যদি তুমি ঠিকমতো না করতে পারো তাহলে কি হবে? তোমার তোমার অভাব ঠিকমতো মোচন হবে না, সম্পদের পরিপূর্ণ ব্যবহার হবে না। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এটা অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উৎপাদন কতটুকু, কে কতটুকু করবে, কোনটা বাড়াবে কোনটা কমাবে, এই বিষয়টার সিদ্ধান্ত কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাথে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টাকে উপলব্ধি করছো। দেখো, ইকোনমিক্স এটা মজার বিষয়, বুঝতে হবে তোমাকে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই। অন্য সাবজেক্টগুলো অনেক বিষয়গুলো আছে মুখস্থ করা লাগে, এখানে একবারে কোনো বিষয় মুখস্থ দরকার নেই, জাস্ট একটু বোঝার চেষ্টা করো এবং বাস্তবের সাথে মিলিয়ে নাও। তাহলে তোমার এই যে আমি উদাহরণটা দিলাম যে আমার 1000 টাকা আব্বা দিল বা 5000 টাকা দিলে এটা বাজারে যাওয়ার পরে দেখো যে আমরা ঘুরে বেড়াই
যে আমি 5,000 টাকার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি যে কিভাবে আমার বেশিরভাগ দ্রব্য অভাব মোচন করা যায়। এই জন্য আমরা একটা কম কিনি, একটা বেশি কিনি, বা এরকম কিনে করে আমরা কি করে এই সম্পদ সীমাবদ্ধতার সাহায্যে ওই যে 5,000 টাকার মধ্যেই থেকে আমরা বেশি দ্রব্য কেনার করার চেষ্টা করি। সেটাই শিক্ষাটা আমরা আরও বেশি তীক্ষ্ণ লাভ করব যদি আমার এই উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটা তোমার কাছে ক্লিয়ার থাকে। এখন থেকে তুমি আরও বিচক্ষণ হবে যে স্যার যে ক্লাস করেছিলাম সেই ক্লাসের সাথে বাস্তবে আমি মার্কেটে যে মিলিয়ে নিই যে এখন আমার কি করা যায়। আশা করি এই বিষয়টা তোমাদের মনে পড়বে যখন তোমরা বাজারে কোথাও যাবে কেনাকাটা করতে। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধু, সবসময় যে পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে এমন কোনো কথা নেই। যদি তোমার পরীক্ষায় এরকম কোশ্চেন আসে তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে এই বিষয়টা দেখো তো এখন তুমি পারো কিনা। এখন আমি এটাকে চেঞ্জ করে দিলাম। দেখো পরীক্ষা আমি শিখে গেলাম, এটা আমার কোশ্চেন দিয়ে দিল এরকম, সূচিটা আসলে এরকম আকারে, দেখো এরকম একটা সূচি দিয়ে দিল। সেই বিষয়টা আমরা পারবো কিনা খেয়াল করো। এখানে সম্পদের ব্যবহার দেয়া থাকবে, আর খাদ্য দেয়া থাকবে, বস্ত্র দেয়া থাকবে, আর সংমিশ্রণ দেয়া থাকবে, এরকম আসতে পারে। সূচিটার মধ্যে দেখো প্রথম হচ্ছে সম্পদের ব্যবহার। সম্পদ তার মানে সম্পদ বলতে কি, তোমার কাছে কি পরিমাণ টাকা আছে। তাহলে খাদ্য একটা তুমি খাদ্য কিনতে পারো, আর হলো বস্ত্র, আর এটা হলো সংমিশ্রণ। খেয়াল করো অনেক সময় সংমিশ্রণগুলো দিয়ে দেবে। সংমিশ্রণ মানে কি, কোনটা কোন বিন্দুতে অবস্থান করবে এই বিষয়টা তোমার বলা থাকবে। আসো তাহলে তোমার সম্পদ আছে 1,000 টাকা। খেয়াল করো, লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানেও নির্দিষ্ট পরিমাণ সম্পদ আমাদের সংজ্ঞায় কিন্তু বলা আছে যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাই কিন্তু তোমার উৎপাদন সম্ভাবনা রেখা। এখন দেখো এটা হচ্ছে 50 একক, এটা দিলাম আমি 100 একক, এখানে দাও 100 একক, এখানে দাও তুমি 50 একক। এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখন তোমার এখান থেকে বললো যে তুমি পিপিসি রেখা অঙ্কন কর। গ নম্বরে আমাদের এই কোশ্চেনগুলো আসে যে পিপিসি রেখা অঙ্কন কর, পিপিসি অঙ্কন কর, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অঙ্কন কর, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর। এরকম শর্টে দিয়ে দিতে পারে যে পিপিসি দ্যাট মিনস প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, আর প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাংলা হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এখন চলো যাই, তাহলে পিপিসি রেখাটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি সেই বিষয়টা এখন খেয়াল করো। এখানে কিন্তু কোনো জায়গায় জিরো নেই, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। আমরা সূচিটা টেবিলটাকে খুব ভালোভাবে খেয়াল করব। যদি শূন্য না থাকে তাহলে কিন্তু দেখো এখন চিত্রটা আঁকবো কি করে বিষয়টা শিখে রাখো। এই যে উৎপাদন সময় আমার সম্পদের সীমা রেখা এঁকে ফেললাম। তাহলে আমরা এই বস্ত্র মনে করে এখানে আমরা দেখাবো তুমি বস্ত্র, তুমি এটা বিষয়টা একটা জায়গায় দেখানো হলো বস্ত্র, আর এখানে আমরা দেখাচ্ছি হলো খাদ্য। এখন দেখো এখন কিন্তু বিষয়টা খেয়াল করবা, প্রশ্ন কিন্তু সবসময় জিরো দিয়ে আসে না। তাহলে এই জায়গায় খেয়াল করো, এখানে দিলাম 100, এটা দিলাম 50, আর এখানে আমরা দিলাম 50, এখানে দিলাম 100। খেয়াল করো এই দুটো বিন্দুতে কিন্তু বসে নাই কিছু। এখানে দিবা এই বিন্দু, আর লাস্টে এটা দিবা এফ বিন্দু, এটাকে দিবা এ, এটাকে দিবা বি। খেয়াল করো এখন চিত্রটা কিন্তু ভিন্ন রকম ভাবে আঁকলাম। আগে কিন্তু আমরা এখানে মানটা বসিয়েছিলাম, কারণ কি একটি দ্রব্য উৎপাদন করলে আরেকটি দ্রব্যের উৎপাদন জিরো দেওয়া ছিল বলে। যেহেতু আমাদের এখানে কোনোটা শূন্য নেই তখন কিন্তু এখান থেকে হবে না, নিচের থেকে হবে। দেখো প্রথম বলছে কি সীমাবদ্ধ সম্পদ, মানে এই যে তোমার 1,000 টাকা। তাহলে 1,000 টাকা দিয়ে খাদ্যের উৎপাদন যদি তুমি 50 করো তাহলে তোমার বস্ত্রের উৎপাদন কত হবে 100। এটা এই বিন্দু দিয়ে দেখানো হলো। আবার দেখো যে খাদ্যের উৎপাদন যদি তোমার খাদ্যের উৎপাদন যদি বেড়ে 100 হয় তাহলে বস্ত্রের উৎপাদন ব্যবহার করা হবে 50, এটা হলো বি বিন্দু। তাহলে এ এবং বি বিন্দুগুলো যোগ করলে আমরা ইএফ রেখা পাই। এই রেখাটাকে বলা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা, এটাকে বলা হয় পিপিসি। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? যদি এরকম তোমার টেবিলটা এরকম সূচিটা এরকম হয় তখন উৎপাদন সম্ভাবনা রেখা তোমরা এভাবে অঙ্কন করবা। এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেল কিনা? এখন আমাদের সৃজনশীল কোশ্চেনে যে কোনো একটা প্যাটার্ন আসতে পারে, হয় এরকম একটা সূচি দেওয়া থাকবে অথবা এরকম একটা চিত্র দেওয়া থাকবে।
এই চিত্রের মাধ্যমে আবার আমি ওই দুটো বিন্দু দিয়ে দিই, মনে করো এটা কে বিন্দু দিয়ে দিল এরকম, আর এটা এল বিন্দু দিয়ে দিল, তাহলে তুমি ওইখানে হয়তো বলবে যে কে এবং এল এর উৎপাদনের যৌতিকতা বিশ্লেষণ করো। তাহলে এখানে তুমি পারবে, আশা করি। আমরা এটা অলরেডি আলোচনা করে ফেলেছি যে কে তে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, আর এল এ অর্জনযোগ্য বিন্দু, কারণ এখানে আমার উৎপাদন করা যাবে না, কারণ সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। সুতরাং কে এবং এল বিন্দুতে উৎপাদন যুক্ত হবে না, এই কথাটুকু আমাদের উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আসবে। আসলে যে তুমি এখান থেকে কি শিক্ষাটা লাভ করলে সেই বিষয়টা কিন্তু উচ্চতর দক্ষতার ক্ষেত্রে আমাদের সৃজনশীল কোশ্চেনের প্যাটার্ন দেখো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। তার মানে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে শিক্ষা লাভ করার পরে তুমি বাস্তবে তোমাকে জানতে হবে যে কোথায় তুমি এটাকে প্রয়োগ করবে। এটা বাস্তব ভিত্তিক নিজের থেকেই। তার মানে কি, আমরা নিজের থেকেই বলে দেবো যে এখানে উৎপাদন করা যাবে, এখানে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, আর এখানে উৎপাদন করা যাবে না, কারণ এখানে সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। সুতরাং এই কে এবং এল বিন্দুতে উৎপাদন যুক্ত হবে না। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার হলো। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো, আমরা তো উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে জানলাম যে এটা উৎপত্তি কিভাবে হলো, এটার সংজ্ঞাটা কি, এটা একটা টেবিল থাকলে নির্দিষ্ট সম্পদের সাহায্যে কিভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি। দুই ধরনের টেবিল দেখলাম, দুই ধরনের চিত্র দেখলাম, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব। এখন আমরা জানবো যে উৎপাদন সম্ভাবনা রেখার গুরুত্ব, ব্যবহার বা প্রয়োগ, এটা কোন কারণে লাগে, যে অর্থনীতিতে যে এই বিষয়টা আসলো, এই এখন দেখো তোমার ভিতরে আরো কৌতূহল জাগবে যায় এই বিষয়ের জন্য। কিন্তু তুমি এর ব্যবহারটা দেখি আমরা কোন কোন ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহার করা যায়। চলো যাই। তাহলে তোমরা আশা করি বই খাতা নিয়ে আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছো এবং বিশেষ করে লাইক শেয়ার করো অন্যদের সাথে। তাহলে এখন আমরা বিষয়টা দেখবো হলো উৎপাদন পিপিসি এর ব্যবহার। পিপিসি এর ব্যবহার অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহার জানবো। তাহলে ব্যবহারটা আমি তিনটা পয়েন্ট আগে দেখো, চিত্রটা একটু আগে, একটা চিত্র আগে এঁকে নেই যে এটাই তো উৎপাদন সম্ভাবনা রেখা। খেয়াল করো, আমরা এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আমরা এখানে দিলাম এ, এটা একটা বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম জি বিন্দু, আর এটাকে দিলাম আমরা এইচ বিন্দু। তাহলে এখন দেখো, আমরা একটা উৎপাদন সম্ভাবনাকে রেখাটা আঁকলাম, আঁকার পরে এর ব্যবহার জানি। দেখো কয়েকটা ব্যবহার আমি লিখি। এক নম্বর ব্যবহারটা আমি লিখছি যে সর্বোচ্চ উৎপাদন মাত্রা নির্ধারণ। সর্বোচ্চ উৎপাদন মাত্রা নির্ধারণ, মাত্রা নির্ধারণ এক নাম্বার। তারপর ব্যাখ্যাটা করছি। দেখো দুই নম্বর হলো তোমার অর্জনযোগ্য বিন্দু নির্ধারণ। অর্জনযোগ্য বিন্দু নির্ধারণ, নির্ধারণে লিখে রাখো তোমরা। তারপর তিন নম্বর দেখো, আমরা তিনটা পয়েন্ট এখানে আলোচনা করব। বেকারত্ব, বেকারত্ব বা অপূর্ণ, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো। অপূর্ণ নিয়োগ নির্ধারণে, নিয়োগ নির্ধারণে। এবার আসো শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা পয়েন্ট আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যবহার করতে পারি। দেখো, সর্বোচ্চ উৎপাদনের মাত্রা নির্ধারণ বলছে একটি সমাজের সকল সম্পদ ও উপকরণের পুনর্নিয়োগ করলে উৎপাদন সর্বোচ্চ হয়। সকল উপকরণ এবং সম্পদ যদি পুনর্নিয়োগ করা হয় তাহলে উৎপাদন সর্বোচ্চ হয়। তাহলে সর্বোচ্চ উৎপাদনের বিন্দু হলো এ বি সি। তাহলে সর্বোচ্চ উৎপাদনের বিন্দু হলো আমাদের কোনগুলো? এ বি সি ডি, এইগুলো। এরপরে দেখো অর্জনযোগ্য, এই অর্জনযোগ্য কোনটা বিন্দু বলা হচ্ছে এটাও আমরা বুঝতে পারি উৎপাদন। এখানে আমি করতে পারবো না, কারণ আমার সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। অর্থাৎ আমি অর্জনযোগ্য বিন্দুটাও নির্ধারণ করতে পারবো, আমি কোথায় করতে পারবো, কোথায় করতে পারবো না। এরপরে দেখো জি বিন্দু থেকে বলা হচ্ছে বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ নির্ধারণ। তুমি কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে
বেকারত্ব বা অপূর্ণ নিয়োগ। অপূর্ণ নিয়োগ মানে কি, যেখানে সম্পদের পরিপূর্ণ ব্যবহার হয় না, সেই সমাজেই কিন্তু তোমার কি থাকবে, বেকারত্ব থেকে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহারটা দেখো। তাহলে এই তিনটা বিষয় আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি। তাহলে এই বিষয়টা ক্লিয়ার, এটা লিখে ফেলো খাতায়। আশা করি তোমরা খাতায়, আমরা ক্লাসে অংশগ্রহণ করছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো আমরা 2 নম্বর পয়েন্টে যাই, পিপিসি এর ব্যবহার। 2 নম্বর বলছে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার সাথে তুলনা। বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার সাথে তুলনা। অর্থনৈতিক অবস্থার সাথে তুলনা করতে পারবে। তুলনা দেখো, বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার সাথে তুমি কি করতে পারবে, তুলনা করতে পারবে। দেখো এই বিষয়টা হলো কি, যদি কোনো চিত্রে একাধিক উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়, তখন সেই রেখাটাকে বলা হচ্ছে কি, যে উৎপাদন সম্ভাবনা মানচিত্র। দেখো আমি বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা তুলনা করতে পারবো উৎপাদন সম্ভাবনা রেখার সাথে। সেটা কিভাবে, দেখো আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখি। দেখো এই একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এই একটা উৎপাদন সম্ভাবনা রেখা, তারপর এই একটা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে কোন চিত্রে যদি একাধিক সম্ভাবনা রেখা অঙ্কন করা হয়, তখন সেটাকে বলা হয় যে উৎপাদন সম্ভাবনা মানচিত্র। তাহলে উৎপাদন সম্ভাবনা মানচিত্রের সাহায্যেও কিন্তু আমরা দুটি বা তিনটি দেশের আমরা কম্পেয়ার করতে পারি। মনে করো এটা হচ্ছে এবি একটা উৎপাদন সম্ভাবনার পিপিসি রেখা, ইএফ একটা পিপিসি রেখা, সিডি একটা পিপিসি রেখা। খেয়াল করো, এবি হলো মালদ্বীপের উৎপাদন সম্ভাবনা রেখা, ইএফ হলো বাংলাদেশের উৎপাদন সম্ভাবনা রেখা, সিডি হলো ভারতের উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে কি উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কি করতে পারছি, যে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার তুলনা করতে পারছি শিক্ষার্থী বন্ধুরা। এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যে দেখো কম্পেয়ার করতে পারছো, তুমি ইজিলি বুঝতে পারছো যে মালদ্বীপের অবস্থা আমাদের থেকে খারাপ, আবার ভারতের থেকে আমাদের অবস্থা খারাপ। তাহলে আমরা এখানে বলতে পারি কি, যে এইটাকে আমরা, এটা হলো মনে করো এটা হলো পিপিসি অফ মালদ্বীপ, তোমার মালদ্বীপ লিখে দাও, আর এটা হলো পিপিসি অফ বাংলাদেশ। দেখো তোমার অর্থনৈতিক অবস্থার তুলনা করতে পারছি আমরা, এটাই হচ্ছে পিপিসি অফ ভারত। তাহলে আমরা কি করতে পারছি, দেখো বলছে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা তুলনা করতে পারে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে এবি, দেখো এই বিষয়টাকে যদি আমরা এভাবে লিখি, যে এবি লেস দেন ইএফ লেস দেন সিডি, তার মানে কি জানো, মালদ্বীপের থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো, বাংলাদেশ থেকে ভারতের অর্থনৈতিক অবস্থা ভালো। তাহলে তুমি অর্থনৈতিক অবস্থা তুলনা করতে পারছো উৎপাদন সম্ভাবনার সাহায্যে। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা আরেকটা, তাহলে এটা আমরা নোট করে ফেলবো, এটা দেখে ফেলবো তোমরা। দেখো যে সব বইতে কিন্তু এরকম এই বিষয়গুলো ক্লিয়ার নেই, এরকম যে উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহারটা তোমরা অর্থনীতিতে আসলে ইন্টারমিডিয়েট লেভেলের নির্দিষ্ট কোনো বই নেই। তোমরা এই বিষয়গুলো যদি খেয়াল করো, তাহলে সব বইতে এগুলো পাবে না, এগুলো তোমরা নোট করে রাখো। এখন দেখো তাহলে 2 নম্বর পয়েন্টটা আমাদের গেল। 3 নম্বর আসো উৎপাদনের দক্ষতা পরিমাপ। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কি করতে পারি, উৎপাদনের দক্ষতা পরিমাপ করতে পারি। তাহলে এখন বিষয়টা আমরা আসি, যে নাম্বার আমাদের কত নাম্বার গেল, 3 4 5 নম্বর আসবে, এটা সরি 5 নম্বর আসবে হলো কি, উৎপাদন দক্ষতা পরিমাপ। দেখো এটা একটা ইন্টারেস্টিং বিষয়, উৎপাদন দক্ষতার পরিমাপ। দেখো উৎপাদনের দক্ষতা কারা, কোন দেশ কিসে দক্ষতা, সেটা আমরা পরিমাপ করতে পারবো। এখন আমরা আসি একটা 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 সূচি আঁকি, সূচি আঁকলেই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। যে ধরো একটা দেশ, এটা হলো, আমরা প্রথমে একটা হেডিং দিয়ে দিই, এটা দেশ, তারপরে উৎপাদন ব্যয়,
এই দুইটা প্রোডাক্ট। তাহলে এটা হলো দেশের নাম, দেশের নাম লিখলাম। তারপর হলো এটা হলো ব্যয়, উৎপাদন ব্যয়, এটা হলো উৎপাদন ব্যয়। এরপরে আসো যে এটা হচ্ছে পাট আর এটা হচ্ছে গম, মনে করো দুইটা উৎপাদন। তাহলে দেশ প্রথমটা মনে করো বাংলাদেশ, আমাদের দেশ দিয়ে শুরু করি। বাংলাদেশের সাথে ভারতের কম্পেয়ার করব, দেখো ভারত। তাহলে এখানে খরচ উৎপাদন ব্যয় কিন্তু 5,000 টাকা। দেখো সেম খরচে কারা কত, এই 5,000 টাকা। আর ধানের উৎপাদন দেখো আমরা পাট 40 মণ করতে পারি, আর এটা গম করে হলো 20 মণ। আর ভারত ইন্ডিয়া কি করে 5,000 টাকা ব্যয় করে তাহলে 20 মণ পাট উৎপাদন করে আর গম উৎপাদন করে 40 মণ। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখছি সেটা কি জানি, সেই বিষয়টার উৎপাদনের দক্ষতা পরিমাপ করতে পারবো। দক্ষতা বলতে কি হচ্ছে, দেখো একই খরচে যারা বেশি দ্রব্য উৎপাদন করতে পারবে তারাই তো বেশি দক্ষ। যে শ্রমিক একই টাইমে তুমি 2টা দ্রব্য তৈরি করো 1 ঘন্টায়, আমি 10টা দ্রব্য তৈরি করি, তাহলে আমি দক্ষ। ঠিক উৎপাদনের বেলায় একটা দুইটা দেশের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো 5,000 টাকা একই ব্যয়, আমি 40 মণ পাট উৎপাদন করতে পারি, গম উৎপাদন করতে পারি 20 মণ। কিন্তু ভারত কি করতে পারে, পাটের উৎপাদন কম করে কিন্তু গমের উৎপাদন বেশি করে। অর্থাৎ বাংলাদেশ পাট উৎপাদনে দক্ষ আর ভারত কি হবে, গম উৎপাদনে দক্ষ। এই বিষয়টাও কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে চলো যাই আমরা এই বিষয়টা একটু চিত্র অঙ্কন করে দেখি যে আসলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই। তাহলে এখন আসো এই যে খেয়াল করো, আমরা দুইটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকলাম। তাহলে এখানে আমরা দিলাম 40 আর এটা হলো 20, এখানে দাও 20, এখানে দাও 40। খেয়াল করো, তাহলে এটাই হচ্ছে কি, এই পাশে আমরা দেখাচ্ছি হলো পাট আর এই পাশে আমরা দেখালাম গম। তাহলে তুমি কিন্তু ইজিলি নিজেই বলতে পারবা যে স্যার কোন দেশ উৎপাদনে দক্ষ। দেখো এটা হচ্ছে পিপিসি অফ বাংলাদেশ, পিপিসি অফ বাংলাদেশ। তার মানে কি আমরা পাট উৎপাদনের দক্ষ, আর এটা হলো পিপিসি অফ ইন্ডিয়া। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? দেখো উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহারটা খেয়াল করো, যে উৎপাদন সম্ভাবনা রেখার দক্ষতার পরিমাপ করছে যে কারা দক্ষ, কারা দক্ষ, কারা একটু কম দক্ষ কোন বিষয়ে। তার মানে আমরা পাট উৎপাদনের দক্ষতা বেশি আর ভারত গম উৎপাদনের দক্ষতা বেশি, সেটাও কিন্তু আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ব্যবহারটা জানছি। দেখো এবার লাস্ট ব্যবহারটা আমরা দেখবো, সেটা হলো কি সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করতে পারি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। নাম্বার 6, দেখো সুযোগ ব্যয়, সুযোগ ব্যয়ের ধারণা। সুযোগ ব্যয়ের বিষয়টা কি আমরা একটু পড়ে, এটা হলো অপরচুনিটি কস্ট। যেন অতিরিক্ত একক দ্রব্যের উৎপাদন পাওয়ার জন্য অপদ্রব্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দেওয়া হয়, সেই ছেড়ে দেওয়ার মাত্রাকে বলা হয় সুযোগ ব্যয়। অর্থাৎ তুমি যদি একটা সুযোগ গ্রহণ করো তাহলে তোমাকে আরেকটা সুযোগ ত্যাগ করতেই হবে। তুমি যদি তোমার 1 বিঘা জায়গাতে শুধু শুধু পাট উৎপাদন করো তাহলে ধান উৎপাদন করতে পারবে না। অর্থাৎ পাট উৎপাদন করলে যদি ধান উৎপাদন করতে না পারি, তাহলে পাট উৎপাদন করতে পারি মনে করো যে ধানের উৎপাদন হবে, ধান উৎপাদন করলে হয় আমার 20 মণ, আর পাট উৎপাদন করলে হয় আমার 30 মণ। এখন তুমি সিদ্ধান্ত নিলে পাট উৎপাদন করবে, তাহলে পাট উৎপাদন করার জন্য কোনটা করতে পারলাম না, ধান উৎপাদন। তাহলে 30 মণ পাট উৎপাদনের সুযোগ ব্যয় হলো 20 মণ ধান উৎপাদন ত্যাগ করা। তার মানে কি একটা সুযোগ নিলে তোমাকে আড্ডা ত্যাগ করতেই হবে। তুমি যদি এখন ক্লাস করতে থাকো তাহলে তুমি আড্ডা দিতে পারবে না, তাহলে ক্লাস করার সুযোগ ব্যয় হলো আড্ডা ত্যাগ করা। আবার যদি তুমি ক্লাস করো তাহলে ঘুমাতে পারবে না, তাহলে ক্লাস করার সুযোগ ব্যয় হলো ঘুম ত্যাগ করা। তাহলে প্রতিনিয়ত আমরা কি করি, একটার সাথে একটা গ্রহণ করলে আটটা তোমাকে ত্যাগ করতেই হবে, একই সাথে দুইটা করা যায় না। তাহলে এখন আমরা দেখবো যে সুযোগ ব্যয়ের ধারণাটি কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখায় ব্যবহার হয়। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা চিত্রটা আঁকি। দেখো বারবার কিন্তু উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যেই কিন্তু আমরা বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করছি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা, তাহলে এটা এ, এখানে দেখো আমরা এটা বি, এটা হলো সি।
তাহলে এখানে 10, এই 5, আর এখানে খেয়াল করো 5, আর এটা হলো 15। তাহলে একটা বিষয় খেয়াল করো যে আমরা দুইটা বিষয় এখানে আমরা লক্ষ্য করছি, এখান থেকে একটা অ্যারো চিহ্ন, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এখন দেখো তুমি প্রাথমিক অবস্থায় মনে করো এটা হচ্ছে পাট, এটা পাটের বিষয় নির্দেশ করছে, আর এটা হচ্ছে ধান, মনে করো এটা ধান। তাহলে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি। তাহলে এখন তুমি প্রাথমিক অবস্থায় পুরোটাই পাট উৎপাদন করলে ধান উৎপাদন করতে পারতে না। এখন কি করলে, পাটের উৎপাদন 10 একক থেকে কমে 5 একক হলো। তাহলে এখন দেখো ধানের উৎপাদন আবার কি হচ্ছে, এই 5 একক থেকে বেড়ে 15 একক হলো। তাহলে আবার তাহলে পাটের উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হচ্ছে, 10 থেকে 5, অর্থাৎ পাটের উৎপাদন, দেখো পাটের উৎপাদন ত্যাগ করতে হচ্ছে কত, 10 থেকে 5, এই 5 একক ত্যাগ করতে হচ্ছে। এই ত্যাগের পরে ধানের উৎপাদন কতটুকু বাড়তেছে, দেখো ধানের উৎপাদন 15 থেকে 5 ছিল, 5 থেকে বেড়ে 15 হলো। তাহলে 10 একক উৎপাদন ধান বাড়তেছে। তাহলে আমরা এই সুযোগটা ত্যাগের কারণে এই সুযোগটা গ্রহণ করছি। তাহলে 10 মণ ধানের সুযোগ ব্যয় হলো 5 মণ পাট ত্যাগ করা। তাহলে 10 একক ধানের সুযোগ ব্যয় হলো 5 একক পাটের ত্যাগ করা। এটাই হচ্ছে কি সুযোগ, একটা সুযোগ নিলে। তার মানে তুমি যদি ধানের উৎপাদন বাড়াও, তাহলে পাটের উৎপাদন কমাতে হবে। কতটুকু কমাতে হবে, দেখো 5 একক, এই 5 মণ পাটের উৎপাদন কমার ফলে 10 মণ ধানের উৎপাদন বেড়ে গেল। তাহলে এই 10 মণ ধানের উৎপাদনের সুযোগ ব্যয় হলো 5 মণ পাটের উৎপাদন ত্যাগ করা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসে তোমরা উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করছে। এখন যদি আমি তোমাদের কাছে কোশ্চেন জিজ্ঞেস করি যে বলো তো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, পিপিসির পূর্ণরূপ কি, তোমরা বলতে পারবে। এবং যদি আমি একটা বক্স দিয়ে সূচি দিয়ে দিই, সেখান থেকে তোমরা চিত্র আঁকতে পারবে, এবং অর্জনযোগ্য বিন্দু কোনটা, অর্জনযোগ্য বিন্দু কোনটা, এটা ব্যাখ্যা করতে পারবে। সম্পদের পূর্ণ নিয়োগ কোথায় হয় সেটাও তোমরা ব্যাখ্যা করতে পারবে। এই বিষয়গুলো আমরা আশা করি পারবো। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটা বিষয় দেখি। সেটা হলো কি, যে আমরা প্রতিটা ক্লাসে একটু আলোচনার শেষে আমরা একটু সৃজনশীল কোশ্চেন, কিছু বহু নির্বাচনী কোশ্চেন নিয়েও আমরা আলোচনা করব। তাহলে এখন আমরা আসি যে একটা সৃজনশীল কোশ্চেন তোমাদের দিয়ে দিই, বাড়ির হোমওয়ার্ক, যেটা তোমরা বাসায় সলভ করবে। এটা দেখো যে একটা সৃজনশীল কোশ্চেন, আমরা একটা সৃজনশীল কোশ্চেন তৈরি করে দিই। কারণ পরীক্ষা তো আমার শেখার পরে আমাদের তো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সৃজনশীল কোশ্চেন প্যাটার্নটাও একটু জানা দরকার। তাহলে কি করবে, যে আমাদের এরকম একটা সূচি দিয়ে দেবে। এটাই ধরো বলবে যে নিচে সূচিটি লক্ষ্য করো, খেয়াল করো, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য আর সংমিশ্রণ। এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য, এটা হচ্ছে সংমিশ্রণ। তোমরা এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, আশা করি তোমরা পারবে এটা। তাহলে এখানে 8, 5, 0 আর 0, 5, 8, এটা ABC বিন্দু। তার মানে 3টা প্রোডাক্ট দেওয়া থাকলো, তার 3টা সংমিশ্রণ। দেখো আমাদের সৃজনশীল কোশ্চেন কিরকম। 1 নম্বর বলছে ব্যষ্টিক অর্থনীতি কি। তাহলে এটা আমরা ব্যষ্টিক অর্থনীতি কি, এটা আমরা বাসায় প্র্যাকটিস করব। ব্যষ্টিক অর্থনীতি কি, এটা 1 মার্কের জন্য। খ নাম্বারে আসো, বলছে অভাব পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন। অভাব পূরণে নির্বাচন সমস্যা দেখা দেয় কেন। এই নির্বাচন মানে কিন্তু পছন্দ করা। নির্বাচন পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন, দেয় কেন, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এরপরে গ নম্বর বলবে যে পিপিসি অঙ্কন করো, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। আশা করি যে বিষয়গুলো আছে দেখবে সবই তোমরা পারবে। গ নাম্বার গেল। এইবার আসো উচ্চতার দক্ষতার ক্ষেত্রে, যে উদ্দীপকের আলোকে আমরা এই বিষয়টা দেখব। X4 ও Y
4 এবং x10 y5 উৎপাদনের যৌতিকতা বিশ্লেষণ করো। যৌতিকতা বিশ্লেষণ করো। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সৃজনশীল কোশ্চেনটা উত্তর করতে পারবো। যে এরকম একটা বলবো যে নিচের সূচিটি লক্ষ্য করো, সেখান থেকে কোশ্চেনগুলো উত্তর করো। ব্যষ্টিক অর্থনীতি কি, অভাব পূরণে নির্বাচনের সমস্যা দেখা দেয় কেন, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তারপর উদ্দীপকের আলোকে x4 y4 এবং x10 এবং y5 এর উৎপাদন যৌতিক। যদি নিচের লাইনটা না দেখা যায় আমি এখানে লিখে দিই যে x4 y4 ও x10 y5 উৎপাদনের যৌতিকতা বিশ্লেষণ করো। যৌতিকতা বিশ্লেষণ করো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই সৃজনশীল কোশ্চেনটা আমরা বাসায় প্র্যাকটিস করব। এই জাতীয় কোশ্চেন আমাদের পরীক্ষায় সাধারণত আসে। আশা করি তোমরা পারবে, আমরা যে আলোচনা করছি সেখান থেকে তোমরা উত্তর করতে পারবে। এখন আসো আমরা কিছু বহু নির্বাচনী কোশ্চেন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করি। এগুলো তোমরা একটু খেয়াল করো যে পরীক্ষা আসে কি পিপিসির পূর্ণরূপ লেখো। তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা যে কোনো বিন্দুতে কি নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দুতে কি নির্দেশ করে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকি তাহলে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা এ বি, মনে করো এটা হলো সি, এটা হলো ই, এটা হলো এফ। এরকম একটা তোমার চিত্র দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু কি নির্দেশ করে। এই দেখো, এই উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো বিন্দু পূর্ণ নিয়োগ নির্দেশ করে। আর এই ই বিন্দুতে কি নির্দেশ করে, অপূর্ণ নিয়োগ। আর এফটা হলো অর্জনযোগ্য। ঠিক আছে, এখন তোমার কোশ্চেন এরকম আসতে পারে যে মনে করো বললো যে এখানে এটা যদি আমরা ধান হয় আর এটা যদি পাট হয়, তাহলে এখানে জিজ্ঞেস করতে পারে যে ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন কত হবে। দেখো, ধানের উৎপাদন যদি 0 হয় তাহলে পাটের উৎপাদন হবে ওবি পরিমাণ। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। ধানের উৎপাদন 0, তার মানে এটা হচ্ছে ধান, তাহলে পাটের উৎপাদন হবে ওবি। আবার যদি বলে পাটের উৎপাদন 0 হয় তাহলে ধানের উৎপাদন হবে ওএ। এগুলো সৃজনশীল কোশ্চেন তোমরা খেয়াল করবে। তাহলে কোন বিন্দুটি অপূর্ণ নিয়োগ নির্দেশ করে, এখানে কোন বিন্দুটি অপূর্ণ নিয়োগ নির্দেশ করে, এই বিন্দুটি। কোন বিন্দুটি অর্জনযোগ্য বিন্দু নির্দেশ করে, এফ বিন্দুটি। কোন বিন্দুগুলো পূর্ণ নিয়োগ নির্দেশ করে, এ সি বি বিন্দুগুলো। এই হলো সৃজনশীল কোশ্চেন, এখান থেকে তৈরি হওয়ার বিষয়টা আসে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আমরা এমসিকিউ এর মধ্যে এই বিষয়গুলো খেয়াল করব যে পিপিসির পূর্ণরূপ আসে, প্রোডাকশন পসিবিলিটি কার, আর ওই যে কথাগুলো বললাম যে পুরোটাই যদি ধানের উৎপাদন 0 হলে পাটের উৎপাদন কতটা হবে, ওবি পরিমাণ। আবার পাটের উৎপাদন 0 হলে ধানের উৎপাদন হবে ওএ পরিমাণ। এই বিষয়গুলো প্র্যাকটিস করবে। তারপর হলো সম্পদের পূর্ণ নিয়োগ বিন্দুগুলো কোনগুলো, এ বিন্দু, সি বিন্দু, বি বিন্দু। এবং অপূর্ণ নিয়োগের বিন্দু কোনটা, এটা ই বিন্দু। অর্জনযোগ্য বিন্দু কোনটা, এফ বিন্দু। এই বিষয়গুলো দিয়ে আমাদের এমসিকিউ কোশ্চেন হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করে পড়লে এখান থেকে আমরা সৃজনশীল কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেন উত্তর করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যারা এতক্ষণ ধরে আমার হারুন মোল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করলে তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং সবাই আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। সেই পড়াশোনাকে বেগবান করার জন্য আমাদের অধ্যক্ষ মহোদয় স্যার একান্ত প্রচেষ্টায় প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 5-6টা করে ক্লাস, প্রতিদিনই ক্লাস হচ্ছে কলেজের মতোই। তোমাদের লেখাপড়া কোনো ঘাটতি থাকবে না, শুধু তোমাদের অংশগ্রহণ করা দরকার। তোমরা ফেসবুক লাইভে থাকবে প্রতিদিনে এবং প্রতিদিনই আমাদের রুটিন দেওয়া থাকবে, দেখবে যে কার কোন সময় ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা অংশগ্রহণ করবে। আর তোমরা অংশগ্রহণ করবে এবং অন্যদেরকে অংশগ্রহণ করতে উৎসাহিত করবে। তোমরা সেটা কি করবে, তোমরা শেয়ার করবে তোমাদের বিভিন্ন বন্ধুবান্ধব, বিভিন্ন কলেজ হতে পারে, সবার জন্য শেয়ার করে দিলে। আবার যারা এবছর এসএসসি পাস করছে, বিশেষ করে যারা ছোট বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তাদেরকেও তোমরা আমাদের এই ক্লাসগুলো দেখার জন্য বলবে এবং তাদের সাথে শেয়ার করবে। তাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যেত যদি পরিস্থিতি স্বাভাবিক থাকতো। দেখো, জননেত্রী শেখ হাসিনা
তোমাদের স্বাস্থ্যবিধির কথা মেনেই কিন্তু বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে। ইচ্ছা করলে কিন্তু তুমি খুলে দিতে পারতেন, কারণ তোমরাই ভবিষ্যৎ প্রজন্ম, তোমরাই এই দেশের এক সময় রাষ্ট্র পরিচালনা করবে। তোমাদের স্বাস্থ্য একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা কিন্তু বাসায় বসে নেই, আমরা তোমাদের যে যেখান থেকে পারি, শিক্ষকরা সবাই কিন্তু একই প্ল্যাটফর্মে যে যেখান থেকে পারে সে তার ক্লাস নেওয়ার চেষ্টা করছে, শিক্ষা পাঠদান করার চেষ্টা করছে, এবং সেটা তোমাদের গ্রহণ করতে হবে। তাহলে না আমাদের পরিশ্রম সার্থক হবে এবং তোমাদের পড়াশোনার ঘাটতি দূর হবে। তাহলে আজকে সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিয়মিত পড়াশোনা করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা এই মহামারী থেকে পরিত্রাণ পাবো, এবং সবাই সবার জন্য দোয়া করব যাতে আল্লাহ দ্রুত আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি, আমরা আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি, আমরা আমাদের লেখাপড়ায় ফিরে যেতে পারি, পাঠদানও ফিরে যেতে পারি, তোমরাও কলেজে ফিরে আসতে পারো, লেখাপড়া আমাদের পড়াশোনার ঘাটতি যেন না থাকে। আর এবং এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করলেই তোমাদের পড়াশোনা ঘাটতি থাকবে না। যেভাবে আমাদের অধ্যক্ষ মহোদয় রুটিন করে দিয়েছে এবং আমরা প্রত্যেকটা স্যার ম্যাডামরা দেখবে যে ক্লাস নিচ্ছে, তোমরা সেই ক্লাসগুলো ফলো করবা। এগুলো আমাদের ফেসবুক পেজে থাকবে এবং আলাদা টিচার গ্রুপ পেজ আছে, সেখানেও তোমরা পাবে। সেখানে সার্চ দিলেই তোমরা ক্লাসগুলো পরে দেখে নিতে পারবে। যখনই তোমরা সমস্যায় পড়বে এই ক্লাসগুলো দেখবে। তারপরে আমাদের কিছু কিছু শিক্ষকদের ইউটিউব চ্যানেল আছে, তোমরা সেই ইউটিউব চ্যানেলগুলো যদি ফলো করো সেখান থেকেও তোমরা শিক্ষা লাভ করতে পারো। তাহলে আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।